মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি? লোভ, ভয় আর সমাজের চোখে বড় হওয়ার নেশা। এই দুর্বলতাকেই কটাক্ষ করে অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন তার অনবদ্য ছোট গল্প দু কান কাটা। নমস্কার, তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের গল্প শুরু করছি। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না। তাহলে শুরু করছি অন্নদাশঙ্কর রায়ের ছোট্ট গল্প দু কান কাটা। সেই সব সুন্দর ছেলেরা আজ কোথায়, যাদের নিয়ে আমার কৈশোর সুন্দর হয়েছিল? মাঝে মাঝে ভাবি আর মন কেমন করে। একজনকে মনে পড়ে, তার নাম সুকুমার। গৌরবর্ণ, সুঠাম তনু, একটুও অনাবশ্যক মেদ নেই, অথচ প্রতি অঙ্গে লালিত্য। চাঁদের পিছনে যেমন রাহু, তেমনি চাঁদপানা ছেলেদের পিছনে রাহুর দল ঘুরত। তাদের কামনার ভাষা যেমন অশ্লীল তেমনি স্থূল। তাদের স্থূল হস্তাবলেপে শুকুর গায়ে আঁচল লাগত। তা দেখে যাদের বুকে বাজত তাদের জনা কয়েক মিলে একটা দেহরক্ষা বাহিনী গড়ে উঠেছিল। আমাদের কাজ ছিল তাকে বাড়ি থেকে স্কুল ও স্কুল থেকে বাড়িতে পৌঁছে দেওয়া। আমরা নিঃস্বার্থ ছিলুম না, যে রক্ষক সেই ভক্ষক। সুকুতা জানত, তাই আমাদের প্রশ্রয় দিত না। তার দরুন আমার অভিমান ছিল। থাকবে না, রাহুদের একজন আমার ডান হাতে এমন মোচড় দিয়েছিল যে আরেকটি হলে হাতটা যেত। যার জন্যে করি চুরি সেই বলে চোর। কচ্ছিৎ তাকে একা পেত, পেলেই আমার বুক ভরা মধু তার কানে ঢালতে ব্যগ্র হতো। কিন্তু তার আগেই সে পাশ কাটিয়ে চলে যেত। সে যে আমার প্রকৃত পরিচয় জানল না, এ কথা ভেবে আমার চোখে জল আসত। সময় অসময় তাই তাদের বাড়ির আশেপাশে ঘুরত। ভিতরে ঢুকতে ভরসা হতো না, কারণ সুকু একদিন আমাকে বলেছিল, তুই আমাদের বাড়িতে অতবার আসিস নে খোকন। তখন ঠিক বুঝতে পারিনি কেন এই রূঢ়তা। পরে বুঝেছি ওটা রূঢ়তা নয়। সুকুর বাবা মফস্বলে গেলে তার মার সঙ্গে তার ঠাকুমার বচসা বাঁধত। খোপা আর এলো চুলে সেই বচসা শুনে পাড়ার লোক জুটত তামাশা দেখতে। এতে সুকুর মাথা কাটা যেত। তার বাবা যখন ফিরতেন, মার কথায় কান দিতেন না, ঠাকুমার কাহিনী বিশ্বাস করতেন, মাকে দিতেন মার। তা দেখে সুকুর ভাই বোন বাবার পা জড়িয়ে ধরত, কিন্তু সুকু এত লাজুক যে লুকিয়ে কাঁদত। প্রতিবার মা ঘোষণা করতেন তিনি বাপের বাড়ি যাচ্ছেন। বাক্স বিছানা নিয়ে সত্যি সত্যি বাইরের বারান্দায় দাঁড়াতেন। রাজ্যের লোক জড়ো হতো তাকে দেখতে এবং তার সঙ্গে আলাপ করতে। এতে সুকুর বাবার মাথা কাটা যেত, সুকুরও। চাকর এসে বলতো, মা, একখানাও ঘোড়ার গাড়ি পাওয়া গেল না। তা শুনে ঝি বলতো, আর একটা দিন থেকে যাও মা, কথা রাখো। সেদিনকার মতো মা যাওয়া মুলতবি রাখতেন। প্রতি মাসেই এই একই ব্যাপার। দুজনেই সমান মুখরা, যেমন মা তেমনি ঠাকুমা। একদিন সুকুর মা এমন মার খেলেন যে গাড়ির অভাবে পিছপাও হলেন না। দুনিয়ার লোকের চোখের উপর ঘুমটা টেনে দিয়ে পথে বেরিয়ে পড়লেন ও পায়ে হেঁটে রেল স্টেশনে গেলেন। সুকুর ভাই বোন লোক লজ্জায় তার সাথী হলো না, কিন্তু সবচেয়ে লাজুক যে সুকু, সেই তার হাত ধরে পথ দেখানোর ভার নিল। কাজটা সুকুর মা ভালো করলেন না। সুকুর বাবার মাথা হেঁট হলো। তিনি সেই হেঁট মাথায় টোপর পরে শোধ তুললেন। খবরটা যখন সুকুর মার কানে পড়ল, তিনি কুয়োয় ঝাঁপ দিতে গেলেন।
সবাই মিলে তাকে ধরে এনে ঘরে বন্ধ করে রাখল। তখন তিনি নজরবন্দি। মামারা শুকুকে স্কুলে দিয়েছিলেন, কিন্তু সেই স্কুলে যাবার নাম করে সেই যে বেরোতো, ফিরত রাত করে। কেউ তাকে বকতে সাহস করত না, পাছে সে আত্মঘাতী হয়। শিবপুর হাটে 3 দিকে নদী, যেদিকে দুচোখ যায় সেদিকে গেলে প্রায় নদীর ধারে পা আটকে যায়। শুকু পা ছড়িয়ে বসে, গা ঠেলে দেয়। কত নৌকো স্রোতের মুখে ভাসছে, উজান বেয়ে আসছে। কোনোটাতে চালের বস্তা, কোনোটাতে নতুন হাঁড়ি কলসি, কোনোটাতে ঝুনো নারকেল। ছইয়ের 4 কোণে মাকাল ফল দুলছে, ছইয়ের ভিতর ডাবা হুকো ঝুলছে। নৌকোর গায়ে কত রকম নকশা, নকশার কত রকম রং, নৌকাও কত রকম। জেলেদের ডিঙি, 12 মেষেদের নাও, গয়নার বোট, আরো কত কি। বাংলার প্রাণ নদী, নদীর প্রাণ নৌকো, নৌকোর প্রাণ মাঝি, মাঝির প্রাণ গান। শুকু এক মনে গান শোনে আর গুনগুন করে সুর সাধে। এতেই তার শান্তি, এই তার সান্ত্বনা। একদিন মেলা লোক যাচ্ছিল মেলা দেখতে। রঘুনাথপুরে রামনবমীর মেলা। তা বলে শুধু রামায়ত বৈষ্ণবরা নয়, নিমায়িত বৈষ্ণবরাও আসে। নানা দিক দেশ থেকে জমায়েত হয় আউল বাউল দরবেশরাও। একদল কীর্তনিয়া গান করতে যাচ্ছে দেখে শুকুও তাদের নৌকায় উঠে বসল। মেলায় গিয়ে সে দল ছাড়া হলো না। সে যদি বা ছাড়তে চায়, দলের লোক ছাড়ে না। তারা একটা গাছতলা দেখে আস্তানা গাড়ল। সেখানে জোল কেটে বড় বড় হাঁড়ি চাপিয়ে দিল। কুটনো কুটতে বসল দলের মেয়ে ছেলেরা। বলতে ভুলে গেছি, দলের কর্তা যিনি, তিনি পুরুষ নন, নারী। তার নাম হরিদাসী। হরিদাসী নাম শুনে শুকু ধরে নিয়েছিল হিন্দু। আপনারাও সে ভুল করতে পারেন। তাই বলে রাখছি, তিনি মুসলমান দরবেশ। তার দলের পুরুষদের নাম শুনে মালুম হয় না মুসলমান না হিন্দু। এসব শাও আছে, আবার মনু শাও আছে। শুকু ধরে নিয়েছিল ওরা সকলেই হিন্দু, তাই আহার সম্বন্ধে 2 বার ভাবেনি। কেবল পানের সময় পানি কথাটা শুনে একটু খটকা বেঁধেছিল। হরিদাসীরা মৌজ করে রাধে বাড়ে খায় আর গান করে। শুকুও তাদের শরিক। তার গলা শুনে হরিদাসী তাকে কাছে ডেকে নিয়ে বললেন, তোর হবে। এতদিন জীবন বিস্বাদ লাগতো, এতদিনে স্বাদ ফিরল। শুকুর চোখে পৃথিবীর রূপ গেল বদলে। যেদিকে তাকায় সেদিকেই রূপের সাগর। কানে ঢেউ তোলে হরিদাসী কণ্ঠধ্বনি। এমন ভাবের নদীতে সই ডুব দিলাম না। আমি নামি নামি মনে করি, মরণ ভয় নামলাম না। মেলা ভাঙল, শুকুরও ভয় ভাঙল। মামারা যদি তাড়িয়েই দেন, তবে তার আশ্রয়ের অভাব হবে না। তখনও সে জানত না যে ওরা মুসলমান। জানল শিবপুর হাটে অন্যের মুখে। তখন তার আরো একটা ভয় ভাঙল, জাতের ভয়। সে মনে মনে বলল, আমার জাত যখন গেছে, তখন দুঃখ করে কি হবে? যার জাত নেই তার সব জাতি সজাত। ওরা আমার আপনার লোক, আমিও ওদের। অনুমতি না নিয়ে মেলায় যাওয়া, সেখানে মুসলমানের ভাত খাওয়া, এইসব অপরাধের মার্জনা নেই। মামারা মারলেন না, বকলেন না, কিন্তু থালা বাসন আলাদা করে দিলেন। সেসব মাজতে হলো শুকুকেই। তাতে তার আপত্তি ছিল না, বরং দেখা গেল তাতেই তার উৎসাহ। মামিমাদের কাছ থেকে সিধা চেয়ে নিয়ে সে নিজেই শুরু করে দিল রাঁধতে।
কলা পাতা কেটে নিয়ে এসে উঠোনের এক কোণে খেতে বসে। কেউ কাছে গেলে সবিনয়ে বলে, ছুঁয়ো না, ছুঁয়ো না, জাত যাবে। তার দশা দেখে তার মা দুবেলা কাঁদেন। একটা প্রায়শ্চিত্তের ব্যবস্থা না করলেই নয়। মামারা স্বীকার করলেন। তা শুনে শুকু বেঁকে বসল। বলল, মুসলমানের ভাত আরো কতবার খেতে হবে? কবার প্রায়শ্চিত্ত করব? গোবর কি এত মিষ্টি যে বারবার খেতে হবে? মামা বাড়ি থেকে চিঠি গেল বাবার কাছে। ইতিমধ্যে সৎমার হয়েছিল যক্ষা। তাকে নিয়ে ঘর সংসার করা অসম্ভব হয়ে উঠেছিল। শুকুর বাবা একটা ছল খুঁজছিলেন শুকুর মাকে ফিরিয়ে আনবার। চিঠি পেয়ে আপনি হাজির হলেন। শুকুকে কোলে টেনে নিয়ে বললেন, চল আমার সঙ্গে। স্ত্রীকে বললেন, যা হবার তা হয়ে গেছে, আর তোমাকে ছেড়ে থাকতে পারিনি, এসো আমার সঙ্গে। আবার শুকুদের বাড়িতে আনন্দের হাট বসল। আমরা তার পুরনো বন্ধুরা তাদের ওখানে দিন রাত আসর জমালো। এবার সে আমাদের বারণ করে না, করলেও আমরা মানতাম না। এ বলে আমার শুকু, ও বলে আমার শুকু। শুকু যেন প্রত্যেকের একান্ত আপন। ওর বাবা যদি ওকে স্কুলে ভর্তি না করে দিতেন, আমরা রোজ রোজ স্কুল কামাই করে বিপদে পড়ত। শিবপুর হাটের সেই যে অভ্যাস, শুকু সে অভ্যাস কাটিয়ে উঠতে পারল না। কখন একসময় ক্লাস থেকে পালায়, আমরা চেয়ে দেখি সে নেই। আমাদের মহকুমা শহরে নদী আছে নিশ্চয়ই, কিন্তু নদীর ধারে ঘন বসতি। শুকুর তাতে অরুচি। সে যায় আউল দরবেশ বৈষ্ণবের সন্ধানে। ফকির দেখলেই সঙ্গ নেয়, তাদের সঙ্গে ঘুরে ফিরে সন্ধ্যার পরে ভারী আসে। আমরা ততক্ষণ তার জন্যে ভেবে আকুল। তার খোঁজ নিতে এক একজন এক এক দিকে যায়, পেলেও তাকে ডেকে সাড়া মেলে না। আমরা যেন তার আপনার লোক নই। যত রাজ্যের ফেরার আসামি ভেগ নিয়েছে বলে ওরাই হয়েছে তার আপনার। শুকু যে ওদের মধ্যে কি মধু পায় আমরা তা বুঝি নে। যত সব সিঁদেল চোর আর জাহাবাদ চোরনি গৃহস্থের বাড়ি গান গেয়ে বেড়ায়, কার কি সম্পত্তি আছে সেই খবরটি জানতে। তারপরে একদিন নিশুতি রাতে গৃহস্থের সর্বস্ব চুরি যায়। শুকুকে আমরা সাবধান করে দিই, যে কোনো দিন চোর বলে সন্দেহ করে পুলিশ তার হাতে হাত কড়ি পরাবে। সে বলে, সন্দেহ মিটলে খুলেও দেবে। আমরা বলি, কিন্তু কলঙ্ক তো ঘুচবে না, মুখ দেখাবে কি করে? সে বলে, ওরা যেমন করে দেখায়। ওরা মানে বাউল বৈষ্ণবরা। শুকুর জন্য আমাদের লজ্জার সীমা রইল না। দেখা গেল আমরাই ওর চেয়ে সলাজ। ওর সঙ্গে মিশতে আমাদের সংকোচ বোধ হলো। প্রকাশ্যে মেলামেশা বন্ধ হয়ে এলো, গোপনে মেলামেশা চলল। হেডমাস্টার মশাই ছিলেন শুকুর বাবার বন্ধু। তিনি পরামর্শ দিলেন ওকে বোর্ডিংয়ে রাখতে। ওর বাবা একদিন ওকে বোর্ডিংয়ে রেখে এলেন। ওর তাতে আপত্তি নেই, বরং ৩৬ জাতের সঙ্গে পংক্তি ভোজনের আশা। আমরা কিন্তু হতাশ হলাম। বোর্ডিংয়ের পাশেই হেডমাস্টার মশাই কোয়ার্টার। তার চোখে ধুলো দিয়ে যে শুকুর কাছে যাওয়া আসা করব, সে সাহস ছিল না। কিছুদিন পরে এক মজার ব্যাপার ঘটল। হেডমাস্টার মশাই একদিন সকর্ণে শুনলেন দুটি বালখিল্য বালক ফুর্তি সে গান করছে। যৌবন জ্বালা বড়ই জ্বালা, সইতে না পারি, যৌবন জ্বালা ত্যায্য করে গলায় দিব দড়ি, দুঃখরে যৌবনের প্রাণের বৈরী। মশাই তো দু হাতে দুজনে কান ধরে টেনে তুললেন। অন্তরিক্ষে দোদুল্যমান ওই দুটি প্রাণী অবিলম্বে কবুল করলেন যে শুকুই ওদেরও গান শিখিয়েছে। তখন তিনি শুকুকে তলব করলেন। শুকু বলল, সব সত্যি, দোষ ওদের নয়,
আমার। মশাই বললেন, গোল্লায় যদি যেতে হয় তবে সদল বলে কেন, তুমি একা যাও। এই বলে একটা গাড়ি ডেকে তাকে বাড়ি পাঠিয়ে দিলেন। সেও বাঁচল, আমরাও বাঁচল। তার বাবা কিন্তু তাকে নিয়ে মুশকিলে পড়লেন। ঘরে আটক করে রাখলে পড়াশোনা মাটি, স্কুলে যেতে দিলে সে ঠিকানা হারিয়ে ফেলে। যাদের কাছে পাঠ নেয় তারা মাস্টার নয়, বাউল ফকির। কিছুদিন তিনি নিজেই তাকে বিদ্যালয়ে পৌঁছে দিয়ে এলেন। সেখানে তার উপর কড়া পাহারার বন্দোবস্ত হলো। কিন্তু সে অঙ্কের খাতায় ইতিহাস ও ইতিহাসের খাতায় সংস্কৃত লিখে শিক্ষকদের উত্ত্যক্ত করে তুলল। এটা যে তার ইচ্ছাকৃত তা নয়, সে নিজেই বুঝে উঠতে পারে না কেন এমন হয়। আসলে তার মন ছিল না পাঠে। শুকুর মা তার বাবাকে বললেন, জানি আমার কথা হেসে উড়িয়ে দেবে, কিন্তু সেকালের কর্তারা এরকম স্থলে গিন্নিদের উপদেশ নিতেন। শুনি তোমার উপদেশটা কি? আমার ঠাকুরদার বিয়ে হয়েছিল 16 বছর বয়সে। শুকুর বয়স 15 হলেও ওর যেমন বাড়ন্ত গড়ন। শুকুর বাবা হেসে উড়িয়ে দিলেন। ম্যাট্রিকে শুকু ফেল করলো, আমি পাস। বাধ্য হয়ে আমাকে বড় শহরে যেতে হলো। ভর্তি হলাম কলেজে। চিঠি লিখে শুকুর সাড়া পেতাম না। ওর সঙ্গে দেখা হতো ছুটিতে। দিন দিন ব্যবধান বাড়তে থাকে। আমি যদি বলি তুই, শুকু বলে তুমি। আমার কষ্ট হয়। ডাকলে আসে, না ডাকলে খোঁজ করে না। গেলে দেখা দেয়, কিন্তু প্রাণ খুলে কথা কয় না। একদিন আমি কুণ্ঠিতভাবে বলেছিল, শুকু আমি কি তোর পর? সেই উত্তর দিয়েছিল, তা নয়, আমি হলুম ফেল করা ছেলে, আর তুমি। আমি তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলেছিল, তোর জন্যে আমার সব সময় দুঃখ হয়, কিন্তু আমি তো মনে করি আমার মতো সুখী আর কেউ নেই। যেখানে যাই সেইখানেই আমার ঘর, সেখানেই আমার আপনার লোক। বাউল ফকির দরবেশদেরও বলতো আপনার লোক। ওরাও ওকে দলে টানত। রতনে রতন চেনে। আমাদের চোখে শুকু একটা ফেল করা ছেলে। ওর পরকালটি ঝরঝরে। ওদের চোখে শুকু একজন ভক্ত। গুরুর কৃপা হলে একদিন পরমার্থ পাবে। আমাদের হিতৈষীপনার চেয়ে ওদের হিতৈষীতাই ছিল ওর পছন্দ। হাজার হলেও আমি ওর পুরনো বন্ধু, বোধহয় তার চেয়েও বেশি। শুকু সেটা জানতো, তাই আমাকে যত কথা বলতো আর কাউকে ততটা নয়। তাকে দিয়ে কথা বলানো একটা তপস্যা। গান করতে বললে দেরি করে না, কিন্তু মনের কথা জানাতে বললে 10 বার ঘোরায়। শুকু নিজেকে সকলের চেয়ে সুখী বলে দাবি করলেও আমার অগোচর ছিল না যে ওর ভিতরে আগুন জ্বলছে, আর সে আগুনে উপরে খাক হচ্ছে। কাকে যে ভালোবেসেছে, কে যে সেই ভাগ্যবতী, তা আমাকে জানতে দিত না। আমি অবশ্য অনুমান করতুম, কিন্তু পরে বুঝেছিল সেসব অনুমান ভুল। নায়িকা সাধন বলে ওদের একটা সাধনা আছে। শুকু নিয়েছিল ওই সাধনা। প্রত্যেক নারীর মধ্যে রাধা শক্তি সুপ্ত রয়েছে। সেই শক্তি যখন জাগবে তখন প্রতি নারী রাধা। যে কোনো নারীকে অবলম্বন করে রাধা তত্ত্বে পৌঁছানো যায়, কিন্তু সে নারীর সম্মতি পাওয়া চাই। শুকু একজনের সম্মতি পেয়েছে, এইখানেই তার গর্ব। এই জন্যই সে বলে তার মতো সুখী আর কেউ নয়, অথচ তার মতো দুঃখী আর কেউ নয়। ভদ্রলোকের ছেলে ছোট লোকদের সঙ্গে খায় দায়, গায় বাজায়, শোয়া বসা করে। ওকে নৌকো বাইতে, গরুর গাড়ি চালাতে, ঘর ছাইতে দেখা গেছে। ওর বাবা
সম্মানীয় ব্যক্তি, তার মাথা হেট হয়। তিনি কিছু বলতে পারেন না এই ভেবে যে ইতিমধ্যে তার ছোট বউ মরেছেন। ছেলেকে শাসন করলে যদি বড় বউ আবার বাপের বাড়ি চলে যান, তবে আরেকবার টোপর পড়ার মতো বয়স নেই। মুখে বলেন, ওটাকে ত্যায্য পুত্র করতে হবে দেখছি, কিন্তু ভালো করেই জানেন যে শুকু তার সম্পত্তির জন্য লালায়িত নয়। শুকুর মা ওকে বকেন, কিন্তু বকলে শুকু বাইরে রাত কাটায়। তখন তিনি ওকে আনতে পাঠান। মজনু ফকির ওর গুরুর উক্তি ও শুকুর প্রত্যুক্তি কতকটা এইরকম। বাবা, কাঁদতে জনম গেল, যদি সুখের পিত্তেশ পুষে থাকো, তবে আমার লগে আইসো না, আমি তোমায় সুখের নাগাল দিতে নারব। আমি চোখের জলে মানুষ হয়েছি, কাঁদতে কি ডরাই? সারা জনম কাঁদতে রাজি আছো? আছি। আমায় দুষবে না? না হুজুর। তবে তুমি সুখের সন্ধান ছেড়ে রাধার সন্ধানে যাও। সে যদি সুখ দেয় নিও, যদি দুঃখ দেয় নিও, কিছুতেই না বলো না। তার ছলকলার অন্ত নেই। তেই তোমায় বলি, কাঁদতে জনম গেল রে মোর, কাঁদতে জনম গেল। শুকু সেই যে ফেল করলো, তারপরে আর পরীক্ষা দিল না। তার পড়াশুনো সেখানেই সাঙ্গ হলো, কিন্তু তা সত্ত্বেও তাকে পরীক্ষা দিতে হলো। সেই পরীক্ষা মাত্র একজনের কাছে। সে একজন তার নায়িকা। তার গুরুই তাদের পরিচয় ঘটিয়ে দেন। এইটুকু আমি জানি, এর বেশি জানি না। আর যা জানি তা লোকমুখে শোনা। লোকের কথা আমি বিশ্বাস করি না, যদিও ল্যাটিন ভাষায় প্রবাদ আছে, লোকের কথাই ভগবানের কথা। একবার ছুটিতে বাড়ি এসে শুনি শুকু নিরুদ্দেশ। লোকে বলা বলি করছে শাড়ি বৈষ্ণবী ওকে ভুলিয়ে নিয়ে গেছে। মেয়েটি নাকি প্রথমে ছিল মোদকদের বউ, অল্প বয়সে বিধবা হয়, পরে এক বৈষ্ণবের সঙ্গে বৃন্দাবনে যায়। সেখানে বেশ কিছুকাল থেকে চালাক চতুর হয়। বৈষ্ণব বাটির কৃষ্ণপ্রাপ্তি হলে দেশে ফিরে শাড়ি তার বিষয় বাড়ি ভোগ দখল করে। তারপর থেকে সুন্দর ছেলে দেখলেই সে ভুলিয়ে নিয়ে যায়, সর্বনাশ করে ছেড়ে দেয়। গুণের মধ্যে সে গাইতে পারে অসাধারণ, গান দিয়েই প্রাণ মজায়। ছেলেদের অভিভাবকেরা অবশেষে হাকিমের কাছে দরখাস্ত করেন। তখন জায়গা জমি বিক্রি করে বৈষ্ণবী একদিন নিখোঁজ হয়, তার সঙ্গে শুকুও। শুকুর বাবা থানা পুলিশ করেন, কাগজে বিজ্ঞাপন দেন, কিছুতেই কিছু হয় না। তার মা কাতর হয়ে পড়েন। শুকুর বাবা বললেন, খোকন, তুমি তো পাশ করলে, জল পানি পেলে, আমার ছেলেটি কেন এমন উচ্ছন্নে গেল? ছি ছি, একটা নষ্ট মেয়ে মানুষের। তিনি মাথা হেঁট করলেন, রুমালে চোখ মুছলেন। শুকুর মা বললেন, যে ছেলে মার সঙ্গে বনবাসী হয়, সে কি তেমন ছেলে? আমার মন বলে শুকু আমার কোনো কুকাজ করেনি, ওর সবটাই সুখ। কিন্তু কেন আমাকে বলে গেল না? আর কি ফিরবে ও? পরবর্তীকালে শুকুর মুখে প্রকৃত বিবরণ শুনেছি। সব মনে নেই, যেটুকু মনে আছে লিখছি। শুকু, এ লেখা যদি কোনো দিন তোমার চোখে পড়ে, যদি এতে কোনো ভুলচুক থাকে, তবে মাফ করো। ওর নাম শাড়ি, তাই শুকুকেও সুখ বলে ডাকত। সুখ দেখতে সুন্দর, শাড়ি তেমন নয়, কিন্তু শাড়ি রসের ঝাড়ি। সুখ শুকনো কাঠ। বৃন্দাবনে থাকতে শাড়ি হিন্দি বলতে শিখেছিল, যাত্রীদের সঙ্গে মিশে দু চারটে ইংরেজিও বকত।
হিন্দি ও বাংলা গান যখন যেটা শুনত তখন সেটা কণ্ঠস্বাদ করত। এমন একটি গায়িকা নায়িকা পেয়ে শুকু ধন্য হয়েছিল। শাড়ি আর সুকের মতো দুজন দুজনের ঠোঁটে ঠোঁট রেখে গানের সুধা পান করত। শুকুও জানত কত বাউল ফকিরের গান শাড়িকে শোনাতো। শুকুর মতো আরো অনেকে আসতো শাড়ির কাছে। তারাও আশা করত শাড়ি তাদের আদর করবে। করত আদর, কিন্তু সে আদর নিতান্তই মৌখিক। রসের কথা বলে শাড়ি তাদের ভোলাতো। যাকে বলে সর্বনাশ সেটা অতি রঞ্জিত, এমনকি শুকুর বেলায়ও। শাড়ির নামে যারা নালিশ করেছিল তাদের লোভ ছিল জমিখানার উপরে, কারো কারো লালসা ছিল নারীর প্রতিও। হতাশ লোলুপের দল অভিভাবকদের সামনে রেখে হাকিমের এজলাসে দাঁড়ায়। তখন শাড়িকে সম্পত্তির মায়া কাটিয়ে শহর ছেড়ে যেতে হয়। শুকুর মতো আর যারা আসতো তারা সেই দুর্দিনে তার সহায় হলো না। যে যার পথ দেখল, কিন্তু শুকু তাকে ছাড়ল না। হাতে হাতে রেখে বলল, একদিন মার সঙ্গে গেছিলুম, আজ তোর সঙ্গে যাব। শাড়ি বলল, আমি কি তোর মা? শুকু বলল, মাকে যেমন ভালোবাসতুম তোকেও তেমনই ভালোবাসি। শাড়ি রসিয়ে বলল, তেমনই? শুকু অপ্রস্তুত হয়ে বলল, দূর, তেমনই মানে কি তেমনই? তবে কেমনই? শাড়ি রঙ্গ করল, এমনই বলে শুকু বুঝিয়ে দিল। তখন তারা পরস্পরের কানে মুখ রেখে একসঙ্গে গান ধরল। আশা করি বাঁধিলাম বাসা, সে আশা হইল নিরাশা, মনের আশা। ও দরদি, তোর মনে কি এই স্বাদ ছিল? তারপরে রাত থাকতে পথে বেরিয়ে পড়ল। শাড়ির এক সই ছিল, বিনোদা গোপিনী। গ্রামে তার বাড়ি। শাড়ি ও সুখ সেইখানে নীড় বাঁধল। বিনোদা বলে, সই, তোর সঙ্গে কি ওকে মানায়? ও যে তোর ভাইয়ের বয়সী। শাড়ি বলে, গোপালও ছিল গোপীদের ছোট ভাইয়ের বয়সী, কারো কারোর ছোট ছেলের বয়সী। বিনোদা মুখ বেঁকিয়ে বলে, মরো, কার সঙ্গে কার তুলনা? শাড়ি মাথা দুলিয়ে বলে, যা বলেছিস, তোর বরের সঙ্গে আমার বরের তুলনা? আসলে শাড়ির বয়স অত বেশি নয়, ওটা বিনোদার বাড়াবাড়ি। বিনির মনে কি ছিল তা কিছুদিন পরে বোঝা গেল। সে চেয়েছিল তার দেওরের সঙ্গে শাড়ির কণ্ঠি বদল ঘটাতে। শাড়ি অবশ্য প্রস্তাব কানে তুলল না। ফলে বিনোদার আশ্রয় দিন দিন তিক্ত হয়ে উঠল। একদিন সুখ শাড়ি নীড় ভেঙে উড়ে গেল। এবার গেল ওরা শুকুর চেনা এক দরবেশের বাড়ি। আহার সম্বন্ধে শুকুর বাছ বিচার ছিল না, শাড়ির ছিল। ওরা আলাদা রাঁধে খায়, শুধু ফটিক চাঁদের আখড়ায় থাকে। দরবেশ অতি সজ্জন, তার ওখানে যারা আসে তারাও লোক ভালো। কিন্তু কি জানি কেন শাড়ির সন্দেহ জাগলো শুকু তাদের একটি মেয়ের প্রতি মুগ্ধ। শুকু সুপুরুষ বলে শাড়ি তাকে সযত্নে পাহারা দিত। অন্য মেয়ের সঙ্গে কথা কইতে দেখলে চোখা চোখা বান হানত। তখন শুকুই অনুনয় করল, চলো আমরা এখান থেকে যাই। শাড়ি অভিমানের সুরে বলতো, কেন, আমি কি যেতে বলেছি? না, তুই বলবি কেন, আমি বলছি। এক জায়গায় বেশি দিন থাকলে টান পড়ে যায়, সেটা কি ভালো? কিসের উপর টান, জায়গার না মানুষের?
এই নিয়ে কথা কাটাকাটি করতে শুকুর মনে লাগে। সে বিনা প্রতিবাদে স্বীকার করে যে সে দুর্বল। তখন শাড়ি তাকে সানন্দে ধরা দেয়। এমনই করে তারা কত গ্রাম ঘুরল। ঘুরতে ঘুরতে তাদের পুঁজি এলো ফুরিয়ে। কারোর কাছে তারা কিছু চায়ও না, পায়ও না। নিলে বড়জোর চালটা, আলুটা, জ্বালানির কাঠটা নেয়। শাড়ি শৌখিন মানুষ। হাটে কিংবা মেলায় গেলে তার কিছু খরচ হয়ে যায়, পুঁজি ভাঙতে হয়। শাড়ি বলে, চলো আমরা শহরে যাই। শুকু বলে, শহরে? বলতে পারে না যে শহরে আত্মগোপনের সুবিধা নেই। লোকে বংশ পরিচয় শুধাবে। পরিচয় দিলে কেউ না কেউ চিনবে সে কাদের কুল তিলক। যে শহরে তারা গেল সেটা উত্তরবঙ্গের একটা মহকুমা শহর। পশ্চিমের মতো সেখানে টমটম বা এক্কা গাড়ি চলে। টমটমওয়ালারা পশ্চিমা দোসাদ। টমটম পাড়ার একধারে পশু ডাক্তারখানা। ডাক্তারটি পশু চিকিৎসায় যত না পারদর্শী, তার চেয়ে ওস্তাদ গান বাজনায় ও থিয়েটার করায়। শুকুর চেহারা দেখে ও গান শুনে তিনি তাকে তার ছেলেদের মাস্টার রাখলেন। মাস দুয়েক পরে যখন পশুদের ড্রেসারের চাকরি খালি হলো, তখন তিনি সাময়িকভাবে শুকুকেই বহাল করলেন। শুকুর সারা দিনের কাজ হলো টমটমের ঘোড়া, চাষিদের গরু ও বাবুদের কুকুরের ক্ষত পরিষ্কার করে ওষুধ লাগানো ও ব্যান্ডেজ বাঁধা। বেচারিদের করুণ চিৎকারে তার কান ছালাফালা হলে প্রাণ পালাই পালাই করে। কিন্তু পালাবে কোথায়? সে যা রোজগার করে তাই দিয়ে শাড়ি সংসার চালায়। মাঝে মাঝে গৃহস্থের বাড়ি গান গেয়ে শাড়িও কিছু কিছু পায়। তা দিয়ে কেনা হয় শখের জিনিস। বেশ চলছিল। কিন্তু হঠাৎ একদিন ডাক্তারবাবুর বদলির হুকুম এলো। তার ইচ্ছা ছিল শুকুকে সঙ্গে নিতে, কিন্তু শুকু তো একা নয়। অগত্যা শুকুর যাওয়া হলো না। তার জায়গায় যিনি এলেন তিনি গান বাজনার জম। শুকুর কাছে কাজ আদায় করতে গিয়ে তিনি দেখলেন সে আনাড়ি। তার একটি শালা বেকার বসেছিল, সুতরাং এক কথায় শুকুর চাকরি গেল। ইতিমধ্যে টমটমওয়ালাদের সঙ্গে তার ভাব হয়েছিল। তারা তার জন্য দল বেঁধে দরবার করল। তাতে কোনো ফল হলো না, কারণ শুকুর না ছিল যোগ্যতা, না অভিজ্ঞতা, না মুরব্বির জোর। যা ছিল তা দুর্নাম। তখন টমটমওয়ালারা বলল, আমরাই চাঁদা করে তোমাকে খাওয়াবো, তুমি আমাদের গান গেয়ে শোনাবে। একদিন দেখা গেল শুকু টমটম পাড়ার সভা গায়ক হয়েছে। তার সভাসদ হাঁড়ি, ডোম, মুচি, দোসাদ, জেলে, মালি প্রভৃতি ইংরেজি শিক্ষায় বঞ্চিত জনগণ। শুকু শুধু গান গায় না, গান ধরিয়ে দেয়। ৩৬ জাতের ঐকতান সঙ্গীতে পল্লী মুখর হয়। জলসা চলে রাত ১টা অবধি। তারপর শুকু বাসায় ফিরে শাড়ির পায়ে সঁপে দেয় আতলা পয়সা, ডবল পয়সা। শুকু তার পরিচয় গোপন করেছিল, ভেবেছিল কেউ তাকে চিনবে না। কিন্তু টমটম পাড়ার সভাকবি হবার পরে সে এতদূর কুখ্যাত হলো যে ৩০-৩৫ মাইল দূর থেকে তার জন্যে নিমন্ত্রণ আসতে লাগলো। এখানে ওখানে নিমন্ত্রণ রক্ষা করতে করতে একদিন সে ধরা পড়ে গেল। খবরটা ক্রমে তার বাবার কানে পৌঁছলো। বাবা এলেন না, কাকা এলেন তাকে নিয়ে যেতে। কাকা এসেই শহরে গণ্যমান্যদের বাড়ি গিয়ে বেড়ালেন ভাইপোর কীর্তি। গণ্যমান্যরা শিউরে উঠলেন। ছি ছি, মেয়ে মানুষ নিয়ে ভেগেছে তার জন্যে দুঃখ নেই, কিন্তু ছোট লোকদের সঙ্গে ছোট লোক হয়েছে, ছি ছি। শুকু কাকার কথা শুনল না, ভালো ছেলে হলো না। তিনি অনেক করে বোঝালেন, লোভ দেখালেন, ভয় দেখালেন। যাবার সময় এমন একটা চাল চেলে গেলেন যার দরুন শুকুকে তুষের আগুনে পুড়তে হলো। একদিন টমটমওয়ালাদের সভা থেকে শুকু সকাল সকাল ছুটি পেল। শাড়ি যে তাকে দেখে কত খুশি হবে একথা ভাবতে ভাবতে বাসায় ফিরল।
বাসায় ফিরে তার মনে একটু খটকা বাঁধল। সে ঠেলা দিয়ে দেখলো ভিতর থেকে দ্বার বন্ধ। ডাকলো, শাড়ি, ও শাড়ি। মিনিট 5-7 ডাকাডাকির পর দ্বার যদি বা খুলল, কোথায় শাড়ি? শাড়ির বদলে কে একজন ঘর থেকে বেরিয়ে এলো এবং ঘোমটায় মুখ ঢেকে হনহন করে চলে গেল। চলনটা মেলি নয় মোটেই। শুকু ভেঙে পড়ল। তার মনে হলো সে মরে যাবে, বাঁচবে না। মরার মতো কতক্ষণ পড়ে থাকলো জানে না। যখন জ্ঞান হলো দেখলো শাড়ি থরথর করে কাঁপছে। কাঁপতে কাঁপতে তার পা ছুঁতে চেষ্টা করছে, কিন্তু সাহস পাচ্ছে না। শুকু পা সরিয়ে নিয়ে উঠে বসল। সে একটা রাত, দুজনের একজনেরও চোখে ঘুম নেই, আহারে রুচি নেই, বুকে দুর্জয় রোদন, দুজনেই নিস্তব্ধ নিশ্চল। পরের দিন শাড়ি প্রথম কথা কইল, তাহলে এখন তুমি কি করবে? শাড়ি তাকে এই প্রথম তুমি বলল। শুকু বুঝতে পারল না, জিজ্ঞাসা নেত্রে তাকালো। বাড়ি ফিরে যাবে না এখানে থাকবে? শুকু ভেবে বলল, যেখানে তুমি সেখানেই আমার বাড়ি। কিন্তু দেখলে না আমি যে বেশ্যা। তুমি কে তাই যদি জানি তো সব জানলুম। তুমি কি তা তো জানতে চাইনে। আমি কে? তুমি রাধা। এই উত্তর শুনে শাড়ি স্তম্ভিত হলো। এবার ভেঙে পড়বার পালা তার। সে এমন কান্না কাঁদল যে শুকুর মনে হলো তার সর্বস্ব চুরি গেছে। অথচ তখনও তার গলায় দুলছিল এক ছড়া সোনার হার, সদ্য নির্মিত। কাকার চাল ব্যর্থ হলো, কিন্তু শাড়ির নামে যেসব কথা রটল তা কানে শোনা যায় না। শুকুর পক্ষে মুখ দেখানো দায় হলো, কিন্তু নিরুপায়। টমটম পাড়ার টিটকারি সে গায়ে মাখে না। ছোট লোকের রসিকতা মাথা পেতে নেয়। এমন করে তাদের বেশি দিন চলত না। দৈবক্রমে সেই শহরে এলেন এক ইউরোপীয় পর্যটক, তার সঙ্গে গান রেকর্ড করার যন্ত্র। তিনি ভারতের বিভিন্ন প্রদেশের লোকসঙ্গীত সংগ্রহ করেছিলেন। তার সামনে শাড়ি ও সুখ উভয়েরই ডাক পড়ল। শাড়ির গলা তার এত ভালো লাগলো যে তিনি তার 7-8খানি গান রেকর্ড করলেন। তারপর সেসব রেকর্ড কলকাতার বন্ধু মহলে বাজিয়ে শোনালেন। তার বন্ধুদের মধ্যে ছিল এক রেকর্ড ব্যবসায়ী। তিনি সরাসরি শাড়িকে লিখলেন কলকাতা আসতে। শাড়ি এলো, তার গান নেওয়া হলো। সেসব গানের আশাতীত আদর হলো। সাহেবের সার্টিফিকেট না হলে এদেশে বাংলা বইও বিক্রি হয় না। শাড়ির বরাতে জুটল সাহেব মহলের সুপারিশ। রেকর্ডের পর রেকর্ড করিয়ে শাড়ি স্বনামধন্য হলো। তখন তাকে বাস উঠিয়ে আনতে হলো কলকাতায়। বলা বাহুল্য, শুকু রইল সঙ্গে। তার গান কিন্তু কেউ রেকর্ড করতে চায় না। সাহেবের সুপারিশ নেই। তারপরে শাড়ি পরল এক ফিল্ম ব্যবসায়ীর নজরে। তার রূপের জৌলস ছিল না, কিন্তু রসের চেকনাই ছিল। ভালো করে মেকআপ করলে তাকে লোভনীয় দেখায়। যারা ফিল্ম দেখতে যায় তারা লোভনকে শোভন বলে ভুল করে। সেই ভুলের পুরো সুযোগ পেল শাড়ি। ডিরেক্টর তাকে পরামর্শ দিলেন ফিল্মি গান শিখতে। লোকসঙ্গীত ছেড়ে সে আধুনিক সঙ্গীত শিখল। কণ্ঠের কৃপায় সে তাতেও নাম করল। ধীরে ধীরে শাড়ি তারা হয়ে চলল। 4-5 বছর পরে যারা তার ফিল্ম দেখল তারা জানল না তার অতীত ইতিহাস। অবশেষে একদিন শুভ লগ্নে শাড়ির বিয়ে হয়ে গেল কলকাতার এক অভিজাত পরিবারে। কেউ আশ্চর্য হলো না, কারণ শাড়ির আয় তখন হাজারের কোঠায়। এই ঘটনার কয়েক মাস পরে আমি চেঞ্জ থেকে ফিরছি। ট্রেনে ভয়ানক ভিড়, কোনোখানে একটিও বার্থ খালি নেই।
বার কয়েক ঘোরাঘুরি করে আমি প্রায় হাল ছেড়ে দিচ্ছি, এমন সময় একটা সার্ভেন্ট কামরা থেকে কে যেন আমাকে ডাক দিল, খোকা, খোকা না? আমি পিছন ফিরে দেখি শুকু। ওর পরনে গেরুয়া আলখাল্লা, মাথায় লম্বা লম্বা চুল, মুখে একরাশ গোঁফ দাড়ি, গলায় একটা কালো কাঠের কি কালো কাঁচের মালা। ফিটফাট বেহারা চাপরাশির মেলায় ও নেহাত বেমানান। হাতে একটা একতারা না আনন্দলহরী ছিল, সেটা বাজিয়ে মোটা গলায় গান করছিল একটু আগে। প্রেম করো মন প্রেমের তত্ত্ব জেনে, প্রেম করা কি কথার কথা রে, গুরু ধরো চিনে। আমাকে পিছনে ফিরতে দেখে শুকু কামরা থেকে নামলো, নেমে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, জায়গা মিলছে না? আমি বললুম, এত রাত্রে কে আমার জন্য জায়গা ছাড়বে? সে আমাকে টেনে নিয়ে চলল ফার্স্ট ক্লাসে, যদিও আমার টিকিট সেকেন্ড ক্লাসের। দরজায় ধাক্কা মেরে বলল, ও শাড়ি, একবার খুলবে? শাড়ির বদলে শাড়ির স্বামী দরজা খুললেন। তখন শুকু আমার পরিচয় দিয়ে বলল, একটু কষ্ট করতে হবে এর জন্যে, আমার বাল্য বন্ধু। ভদ্রলোকের মুখে পাইপ, হাতে ডিটেকটিভ নভেল ও পরনে সিল্কের স্লিপিং স্যুট। ভদ্রমহিলার পরনেও তাই, উপরন্তু রংচঙে ড্রেসিং গ্রাউন। তারা বোধহয় শয়নের উদ্যোগ করছিলেন। সেই রাত্রে আর কথাবার্তা হলো না। আমি উপরের বাড়িতে সসংকোচে নিদ্রায় ভান করে পড়ে রইল। কিছুতেই ঘুম আসে না। ভোরবেলা আসানসোল স্টেশনে শুকু এসে আমার খোঁজ করলো। তার সঙ্গে প্ল্যাটফর্মে পায়চারি করতে করতে তার কাহিনী শুনল। বাকিটুকু বর্ধমানে ও ব্যান্টেলে। হাওড়ায় শেষ দেখা। বিদায়ের আগে শুকুকে জিজ্ঞেস করেছিল, তোর পৌরুষ বিদ্রোহী হয় না? তোর আত্মসম্মান নেই? শুকু উত্তর দিয়েছিল, ও যে রাধা। এতক্ষণ তোমরা শুনলে অন্নদা শঙ্কর রায়ের ছোট্ট গল্প দোকান কাটা। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি যোগ্য মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই ফিরবো নতুন আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো।